হ্যালো এভরিওয়ান, এটি পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কর্তৃক প্রস্তাবিত ইংরেজি বি সিলেবাসের একটি ভিডিও। এটি ইংরেজি বি সিলেবাসের একটি ছবি এবং কোন টপিক থেকে কত নাম্বার আসবে সেটাও দেখানো হয়েছে। দেখো, প্রোজ থেকে আসবে 10 নম্বরের প্রশ্ন, পোয়েম থেকে আসবে 10 নম্বরের প্রশ্ন, ড্রামা থেকে আসবে 5 নম্বরের প্রশ্ন, তারপরে একটা টেক্সচুয়াল গ্রামার সেখান থেকে আসবে 5 নম্বরের প্রশ্ন, এবার আনসিন থাকবে একটা, সেখান থেকে আসবে 10 নম্বরের প্রশ্ন। টোটাল হচ্ছে তোমাদের 40 নম্বরের প্রশ্ন এমসিকিউ আসবে। এটি লর্ড আলফ্রেড টেনিসনের লেখা ইউলিসেস কবিতাটির ওপর দ্বিতীয় ভিডিও। প্রথম ভিডিওতে আমরা কবি সম্বন্ধে জেনেছি, এবার আমরা কবিতার সম্বন্ধে জানব। এবার সোর্স দেখব, অর্থাৎ ইউলিসেস কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে। The poem Ulysses by Lord Alfred Tennyson was written in 1833 and published in the second volume of the two-volume collection of poems in 1840. অর্থাৎ ইউলিসেস কবিতাটি লেখা হয়েছিল 1833 খ্রিস্টাব্দে, কিন্তু 1842 খ্রিস্টাব্দে লর্ড আলফ্রেড টেনিসনের পোয়েমস বলে একটি কবিতা সংকলন প্রকাশিত হয়, সেটা দুটো ভলিউমে ছিল এবং সেখানে এই কবিতাটি অন্তর্ভুক্ত করা হয়েছিল। অর্থাৎ তাহলে ইউলিসেস কবিতাটি নেওয়া হয়েছে লর্ড আলফ্রেড টেনিসনের পোয়েমস থেকে, যেটা 1842 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল দুটো ভলিউমে। এবার দেখে নিই টেনিসন ইউলিসেস চরিত্রটা কোথা থেকে নিয়েছেন। ওডিসিউস অলসো নন ইন ল্যাটিন অ্যাজ ইউলিসেস, তাহলে ল্যাটিন ভাষায় ওডিসিউস ইউলিসেস নামে পরিচিত। ইজ দ্য লেজেন্ডারি গ্রিক কিং অফ ইথাকা, তিনি গ্রিসের ইথাকার বিখ্যাত রাজা। হু প্লেজ এ কি রোল ইন হোমার্স এপিক ইলিয়াড অ্যান্ড ওডিসি, যিনি হোমারের মহাকাব্য ইলিয়াড এবং ওডিসিতে প্রধান ভূমিকা পালন করেন। দি ক্যারেক্টার ইজ ডেপিক্টেড বাই টেনিসন অ্যাজ দ্য ক্যারেক্টার অ্যান্ড দ্য প্রোটাগনিস্ট অফ দিস প্রেজেন্ট পোয়েম। অর্থাৎ এই ইলিয়াড ও ওডিসির প্রধান চরিত্র, যে প্রধান ভূমিকা যে পালন করেন ওডিসিউস, তাকেই টেনিসন এখানে ইউলিসেস নামে নিয়েছেন এবং তিনি এই কবিতার প্রধান চরিত্র। ইন হোমার্স এপিক ইলিয়াড, হোমারের মহাকাব্য ইলিয়াডে, Odysseus is represented as the most influential Greek champions. ওডিসিউসকে উপস্থাপন করা হয়েছে একজন সবচেয়ে প্রভাবশালী গ্রিক নেতা হিসাবে বা বীর হিসাবে। ট্রাস্টেড কাউন্সিলর, বিশ্বস্ত পরামর্শদাতা হিসাবে ডিউরিং দ্য ট্রোজান ওয়ার, ট্রয়ের যুদ্ধের সময়। ট্রয়ের যুদ্ধ হয়েছিল গ্রিক এবং ট্রোজানদের মধ্যে, যখন প্যারিস নামে একজন ট্রোজান রাজকুমার হেলেন, যিনি ছিলেন স্পার্টার রাজা মেনেলাউসের স্ত্রী, তাকে নিয়ে চলে আসেন ট্রয়ে। তখন এই হেলেনকে উদ্ধার করার জন্য গ্রিক এবং ট্রোজানদের মধ্যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধই ট্রোজান ওয়ার নামে বিখ্যাত। দ্য স্টোরি অফ হোমার্স ওডিসি, এবার ইলিয়াডের যুদ্ধটা বর্ণনা আছে হোমারের মহাকাব্য, এবং ওডিসির মধ্যে বর্ণনা করা হয়েছে ন্যারেটস ওডিসিউস রিটার্ন টু হিজ কিংডম, ওডিসিউসের তার রাজ্যে ফিরে আসার কাহিনী। উইচ টুক হিম 10 eventful years after the decade-long ট্রোজান ওয়ার, দীর্ঘ ট্রোজান যুদ্ধের পর 10 বছর লেগে গেছিল তাকে রাজ্যে ফিরে আসতে, অর্থাৎ ওডিসিউসকে ইথাকায় ফিরে আসতে, তার রাজ্য ইথাকা। এবং এই ওডিসিউসকেই ইউলিসেস নামে পরিচিত ল্যাটিন ভাষায়, এবং এই ইউলিসেসই আমাদের কবিতার প্রধান চরিত্র। এবার দেখে নিই টেনিসন ইউলিসেসকে কিভাবে উপস্থাপন করেছেন আমাদের কবিতায়। টেনিসনস পোয়েম depicts a time frame in Ulysses' life. টেনিসনের কবিতাটি, অর্থাৎ ইউলিসেস কবিতাটি ব্যক্ত করছে একটি সময় পর্ব আমাদের ইউলিসেস কবিতাটিতে, ইউলিসেসের জীবনের, ওয়েন, যখন হি হ্যাজ রিটার্ন হোম, তিনি বাড়ি ফিরে গেছেন। আমরা এর আগে দেখলাম যে ট্রয়ের যুদ্ধ শেষ হওয়ার পর 10 বছর লেগে গেছিল তাকে বাড়ি ফিরতে। এইবার এই কবিতাটা শুরু হচ্ছে যখন তিনি অলরেডি বাড়ি চলে এসেছেন তারপরে। বাট আনলাইক দি হোমারিক ক্যারেক্টার, হোমারের চরিত্রের মতো না, ওর বিপরীত, হু আফটার মেনি লং ইয়ার্স অ্যাওয়ে ফ্রম হোম গোজ থ্রু সেভারাল হার্ডশিপস টু ফাইনালি সেটেল ইন হিজ কিংডম ইথাকা। তাহলে যে অনেক কষ্টের পর যখন ইথাকায় পৌঁছে গেছেন এবং সেখানে আজ তার রাজ্যে বাস করছেন, টেনিসন ইউলিসেস ইজ এজিটেটেড, টেনিসনের ইউলিসেস কি হচ্ছে, বিরক্ত হয়ে গেছেন,
ডিসকন্টেন্ট, অসন্তুষ্ট হয়ে গেছেন ইথাকায়, তার রাজ্যে থাকতে থাকতে। হি ইজ রেস্টলেস, তিনি অস্থির ফর অ্যাডভেঞ্চার, দুঃসাহসিক কার্যের জন্য। হি টার্নস হিজ থ্রোন ওভার টু হিজ প্রুডেন্ট সন টেলিমিকাস, তিনি তার সিংহাসন অর্পণ করে দিচ্ছেন তার ছেলে টেলিমিকাসকে। র্যালিজ হিজ মেন ফর ইন্সপায়ারিং ওয়ার্ডস অফ হিরোইজম, এবং বীরত্বের কাহিনী দ্বারা তার লোকেদের উৎসাহিত করছেন, উদ্দীপিত করছেন দুঃসাহসিক অভিযানের জন্য। আনলাইক দি হোমারিক ক্যারেক্টার, আবার হোমারিক ক্যারেক্টারের বিপরীতে, হি কনসিডার্স ইট সেলর্স, তিনি মনে করছেন তার নাবিকদের অ্যাজ ফিলো মেরিনার্স, সহযোদ্ধা, অ্যান্ড মেয়ের সঙ্গী। হি আর্জেস হিজ ক্রু, তিনি তার সঙ্গীদের উদ্বুদ্ধ করছেন টু জয়েন হিম, তার সাথে যোগ দিতে, ইন ওয়ান ফাইনাল ভয়েজ, একটা শেষ যাত্রার জন্য, টু দি আননোন, অজানা দেশের উদ্দেশ্যে, রিক্লেমিং দেয়ার আইডেন্টিটি অ্যাজ এক্সপ্লোরার, তাদের উদ্বুদ্ধ করছে, তাদের মনে স্মরণ করিয়ে দিয়ে তাদের পরিচয় অ্যাজ এক্সপ্লোরার্স, অন্বেষণকারী হিসাবে, দুঃসাহসিক কার্য সম্পাদনকারী হিসাবে। ইউলিসিস কবিতাটিকে ড্রামাটিক মনোলগ বলা হয়। এবার ড্রামাটিক মনোলগ কি? এই ড্রামাটিক মনোলগ ইজ এ পোয়েম, ড্রামাটিক মনোলগ একটি কবিতা, ইন হুইচ, যার মধ্যে, দেয়ার ইজ ওয়ান ইমাজিনারি স্পিকার, যার মধ্যে একজন কাল্পনিক বক্তা আছেন, অ্যাড্রেসিং, যিনি ভাষণ দিচ্ছেন বা সম্বোধন করছেন, ইন ইমাজিনারি অডিয়েন্স, একটি কাল্পনিক শ্রোতার দলকে। ইন সাকসেসফুল ড্রামাটিক মনোলগ, সফল ড্রামাটিক মনোলগে, দি পার্সনস, মানে যে ব্যক্তিরা শুনছেন বা যে ব্যক্তিরা বলছেন, উইল নট বি কনফিউজড উইথ দ্য পোয়েট, কবির সাথে মিলিয়ে ফেলা উচিত নয়, মানে যিনি বলছেন তিনি কবি, এটা ভাবা উচিত নয়। ইট মাস্ট অলসো বি নোটেড দ্যাট, এটাও মনে রাখতে হবে, দ্যাট মেনি ভিক্টোরিয়ান ড্রামাটিক মনোলগস, অনেক ভিক্টোরিয়ান ড্রামাটিক মনোলগ আর রিটেন ইন ব্ল্যাঙ্ক ভার্স, ব্ল্যাঙ্ক ভার্স মানে কোনো ছন্দ যখন থাকবে না তখন সেটাকে বলে ব্ল্যাঙ্ক ভার্স। ইউলিসেস ইজ অলসো রিটেন ইন ব্ল্যাঙ্ক ভার্স, তো ইউলিসেস কবিতাটিও ব্ল্যাঙ্ক ভার্সে রেখা, মানে এখানে কোনো ছন্দ নেই। ইন দিস পোয়াম, এই কবিতায়, দ্য স্পিকার ইজ দ্য টাইটেল ক্যারেক্টার, এই কবিতায় বক্তা হচ্ছে প্রধান চরিত্র, অ্যান্ড হিজ ইউলিসেস, হিজ অডিয়েন্স ইজ, আর হিজ নাও এজেড মেরিনার্স অ্যান্ড মেটস, এবং তার শ্রোতারা হচ্ছেন তার সঙ্গীরা এবং সহযোদ্ধারা, হু অ্যাকম্পেনিড হিম, যারা তার সঙ্গে গেছিল, ইন দ্য ট্রোজান ওয়ার, ট্রয়ের যুদ্ধে, অ্যান্ড হিজ 10 years লং রিটার্ন ভয়েজ ব্যাক টু হিজ কিংডম, এবং তার সাথে ছিল 10 বছর, ট্রয়ের যুদ্ধের পর 10 বছর ধরে তার বাড়িতে ফিরে আসা, অর্থাৎ রাজ্যে, ইথাকা রাজ্যে ফিরে আসার সময়। এবার কবিতাটির কেন্দ্রীয় ধারণাটা দেখে নিই। ইন দিস পোয়েম, ইউলিসেস এক্সপ্রেসেস হিজ ডিসগাস্ট, এই কবিতায় ইউলিসেস ব্যক্ত করছেন তার বিতৃষ্ণা, অ্যাট লিডিং এ লাইফ অফ রিটায়ারমেন্ট, অবসরের জীবনযাপন করার প্রতি, অ্যাজ এ আইডল কিং, অলস রাজা হিসাবে, মানে তিনি অলস হিসাবে দিন কাটাতে চাইছেন না, সেই জন্য অলস, যুদ্ধে ফিরে যখন যুদ্ধের পরে যখন তিনি রাজ্যে ফিরে এসেছেন তখন অলসভাবে রাজ্যে জীবন কাটাচ্ছেন, কোনো যুদ্ধ নাই, কোনো দুঃসাহসিক কার্য নেই, সেই জন্য তিনি বিতৃষ্ণা ব্যক্ত করছেন। এন্ট্রাস্টেড only with the duty of ruling his subjects after returning to his kingdom ইথাকা, মানে যুদ্ধের পরে বাড়ি ফিরে এসে শুধু সেই দায়িত্বটা অর্পণ করা হয়েছে, কি দায়িত্ব, তার প্রজাদের শাসন করা, প্রজাদের উপর আইন প্রয়োগ করা, সবকিছু দেখা, এই মানে মোট কথা কোনো দুঃসাহসিক কিছু নেই। এইবার হচ্ছে, এটা হচ্ছে এই কবিতাটির মূল বিষয়বস্তু। এবার এইটা থেকে কবি কি বলতে চাইছেন বা কবিতাটা কি আমাদের দিতে চেয়েছে। দ্য পোয়াম সেলিব্রেটস দ্য ভিক্টোরিয়ান স্পিরিট অফ ইনকোয়ারি অ্যান্ড এনথুজিয়াজম, এই কবিতাটি ভিক্টোরিয়ান, কুইন ভিক্টোরিয়ার সময়, পর্বটাকে ভিক্টোরিয়ান এজ বলা হয়, সেই ভিক্টোরিয়ান স্পিরিট অফ, মানসিকতা অফ ইনকোয়ারি, অনুসন্ধান, অ্যান্ড এনথুজিয়াজম, উৎসাহ ব্যক্ত করেছে। ইট হাইলাইটস দ্য প্রোটাগনিস্ট রিয়ালাইজেশন, এটা তুলে ধরছে প্রধান চরিত্রের বোধটা, দ্যাট যে ওয়ান শুড নট সারেন্ডার টু দি অবস্টাকলস অফ ওল্ড এজ, বৃদ্ধ বয়সের বাধাগুলোর কাছে একজনকে হার মেনে নেওয়া উচিত নয়। কারণ আমরা দেখি অনেকে বয়স হয়ে গেলে কাজ করা ছেড়ে দেয় বা অলসভাবে দিন কাটায়, কারণ একটি অজুহাত থাকে তাদের, বয়স হয়ে গেছে, শক্তি নেই, কিভাবে করবে। এইটার বিরুদ্ধে তিনি বলছেন যে একজনের উচিত নয় বৃদ্ধ বয়সের বাধার কাছে হার মেনে যাওয়া, অর্থাৎ সবসময় কিছু না কিছু করা উচিত।
ওয়ান শুড কিপ দ্য স্পিরিট হাই, একজনের সবসময় তার কি হচ্ছে সত্তাটাকে উঁচু রাখা উচিত। অ্যান্ড মেক দ্য মোস্ট ইউজ অফ হোয়াট লিটল টাইম ইজ লেফট আনটিল ডেথ ব্রিংস দ্য ফাইনাল এন্ডিং। যতক্ষণ মৃত্যুর দ্বারা জীবন শেষ না হয়ে যায়, অর্থাৎ মৃত্যু তোমাকে যতক্ষণ না নিয়ে যায় ততক্ষণ পর্যন্ত যেই সময়টুকুই আছে প্রতিটা সময়কে কাজে লাগানো উচিত। চ্যালেঞ্জেস মে কাম, বাধা তো আসবেই, প্রতিকূল অবস্থা তো আসবেই। ফ্যাট মে গো এগেনস্ট ইউ, ভাগ্য তোমার বিরুদ্ধে যাবে। বাট দ্য উইল পাওয়ার, কিন্তু ইচ্ছা শক্তি অ্যান্ড ডিজায়ার, বাসনা, মাস্ট রিমেইন স্ট্রং, সবসময় শক্তিশালী থাকবে, মানে দৃঢ় থাকবে। টু স্ট্রাগল, লড়াই করার জন্য, টু এক্সপ্লোর, অনুসন্ধান করার জন্য, টু ডিসকভার, খুঁজে পাওয়ার জন্য, বাট নট টু সাবমিট, কখন হার মানার জন্য। মানে তোমার উইল পাওয়ার এত থাকবে যে কখনো যত প্রতিকূল অবস্থা আসুক কারো কাছে কখনো হার মানবে না, এবং বয়সের বাধার কাছেও কখনো বিচলিত হবে না, সবসময় কিছু না কিছু করে যাবে মৃত্যুর আগে পর্যন্ত যতদিন বেঁচে থাকবে। এবার রাইম স্কিমটা দেখে নিই। আমরা এর আগের কবিতাটি যেটা আমরা করেছিলাম আবার ক্যাজুয়াল ইন আ ট্রি, সেখানে আমরা দেখেছিলাম যে একটা ছন্দ ছিল, প্রতিটা লাইন একটা নির্দিষ্ট ছন্দে শেষ হয়েছিল, যেমন ক্যাট, ম্যাট, ঠিক লাইন ক্লোজের মিলগুলো, এটাকে বলে ছন্দ। এখানে ইউলিসিস কবিতায় কোনো ছন্দ নেই, সেই জন্য এটাকে বলছে ব্ল্যাঙ্ক ভার্স, মানে ইউলিসিস কবিতাটি ব্ল্যাঙ্ক ভার্সে লেখা হয়েছে, এখানে কোনো ছন্দ নেই। চলো এবার দেখে নিই ইউলিসিস কবিতাটির সারাংশ। ইউলিসিস কবিতাটি 70 লাইনে লেখা হয়েছে, টোটাল 70 লাইন আছে ইউলিসিস কবিতাটিতে, এবং সেটাকে 3টে স্ট্যাঞ্জায় ভাগ করা হয়েছে। আমরা স্ট্যাঞ্জা ওয়াইজ সামারি দেখব। স্ট্যাঞ্জা 1 এর সামারি। ইউলিসিস ইজ রেস্টলেস, ইউলিসিস অস্থির অ্যান্ড আনহ্যাপি, দুঃখী, লিডিং এ সেডেন্টারি লাইফ, কর্মহীন জীবন যাপন করে, অফ এ কিং, একটি রাজার কর্মহীন জীবনযাপন করে তিনি দুঃখী হয়ে গেছেন, অস্থির হয়ে গেছেন। হুজ অনলি ওয়ার্ক ইজ টু রুল হিজ সাবজেক্ট, যার একমাত্র কাজ তার প্রজাদের শাসন করা। হোয়াট আয়াক্স হিম মোর, যেটা তাকে বিশেষভাবে বিরক্ত করছেন, বেশি বিরক্ত করছে, ইজ দ্যাট দ্য পিপুল হুম হি গভর্নস, সেই যে লোকেরা যাদেরকে তিনি শাসন করেন, আর আনওয়্যার অফ হিজ অ্যাকমপ্লিশমেন্ট অ্যান্ড হিজ ফেম, তার খ্যাতি ও অর্জন সম্বন্ধে অসচেতন। He says that he has seen various cities, তিনি বলছেন যে তিনি অনেক শহর দেখেছেন, কালচার, সংস্কৃতি দেখেছেন, ক্লাইমেট, আবহাওয়া দেখেছেন, কাউন্সিলস, সভাসদ দেখেছেন, গভর্নমেন্টস, সরকার দেখেছেন, অ্যান্ড হ্যাজ এনজয়েড গ্রেটলি, এবং অনেক উপভোগ করেছেন, অ্যান্ড অলসো সাফার গ্রেটলি, অনেক কষ্ট ভোগও করেছেন, বোথ উইথ হিজ পিয়ার্স অ্যান্ড অ্যালোন, তার সঙ্গীদের সাথে বা একাকী। ইউলিসিস রিকলস দ্য এক্সাইটমেন্ট অ্যান্ড গ্লোরি অফ হিজ পাস্ট ব্যাটলস, অতীত যুদ্ধের উত্তেজনা ও গৌরব তিনি স্মরণ করছেন, উইথ রিফারেন্স টু ট্রোজান ওয়ার, ট্রয়ের যুদ্ধের পরিপ্রেক্ষিতে। মানে ট্রয়ের যুদ্ধের পরিপ্রেক্ষিতে বা ট্রয়ের যুদ্ধের জন্য যত উত্তেজনা এবং খ্যাতি তিনি পেয়েছিলেন, এবং যেই সংকটের অবস্থার মধ্যে দিয়ে তাকে যেতে হয়েছিল সেগুলো তিনি স্মরণ করছেন। অল দি এক্সপেরিয়েন্সেস হি হ্যাভ শেপড হিজ পার্সোনালিটি, যত অভিজ্ঞতা তিনি অর্জন করেছেন সবগুলোই তার ব্যক্তিত্বকে গঠন করেছে। তো যদিও তিনি বৃদ্ধ, হি ফিলস দ্যাট, তিনি অনুভব করছেন যে হি স্টিল হ্যাজ এ লট টু ডু, তার এখনো অনেক কিছু করার আছে। রিজেক্টিং দি আইডিয়া অফ ইনএক্টিভ লাইফ, কর্মহীন জীবনের ধারণাকে প্রত্যাখ্যান করে। হি লংস, তিনি চাইছেন, আকুল হচ্ছেন, টু গেইন নলেজ, জ্ঞান অর্জন করার জন্য, অ্যান্ড টু নো দি আননোন, অজানাকে জানার জন্য। মানে আমরা ইউলিসিসের মধ্যে একটি অস্থির চরিত্র দেখতে পাচ্ছি। দ্বিতীয় স্ট্যাঞ্জায় সারাংশ দেখি। ইউলিসিস ইন্ট্রোডিউসেস হিজ বিলাভেড সন টেলিমেকাস টু হিজ লিসনার্স, মানে দ্বিতীয় স্ট্যাঞ্জায় ইউলিসিস তার প্রিয় পুত্র টেলিমেকাসকে শ্রোতাদের সঙ্গে পরিচিত করাচ্ছেন। দ্য সন ইজ অলসো দ্য ইয়ার টু হিজ থ্রন, তার পুত্র তার সিংহাসনের উত্তরাধিকারী। হি টেলস অ্যাবাউট দ্য কোয়ালিটিজ অফ হিজ সন, তিনি তার ছেলের বা পুত্রের গুণগুলো সম্বন্ধে বলছেন। হু, যে থ্রু অন্তর্দৃষ্টি, ইনসাইটফুলনেস, অন্তর্দৃষ্টি, ফোরসাইট, দূরদৃষ্টি, প্যাশেন্স, ধৈর্য, অ্যান্ড লেবার, পরিশ্রম, উড বি অ্যাবল টু টেক কেয়ার অফ দি পিপল অফ ইথাকা, এর দ্বারা সক্ষম হবে ইথাকার লোকেদের দেখাশোনা করতে বা যত্ন নিতে। ইজ ফোকাসড অন দি ডিউটিস টু দি ফ্যামিলি, সে তার পরিবারের প্রতি কর্তব্যপরায়ণ, অ্যান্ড উড পে সুইটেবল রেসপেক্ট, এবং যথাযোগ্য সম্মান দিবে টু দি হাউস হোল্ড গডস, বিয়ের ভগবানদের বা দেবতাদের। অ্যাজ এ ফাদার, বাবা হিসেবে ইউলিসিস নোজ, তিনি ইউলিসিস বুঝতে পারেন, জানেন, দ্যাট যে হিজ সন ডাজ নট ওয়ান্ট এ বোহেমিয়ান লাইফ, তার ছেলে ভবঘুরে জীবন চায় না,
লাইক হিম, তার মতো, অ্যান্ড দেয়ার পাথস আর ডিফারেন্ট, তাদের পথ ভিন্ন, মানে তাদের আলাদা আলাদা মানসিকতা। স্ট্যাঞ্জা 3 সামারি। ইউলিসেস স্মৃতিচারণা করছেন অ্যাবাউট দ্য টাইম, সেই সময়ের, ওয়েন অ্যালং উইথ হিজ ফিলো মেন অ্যান্ড সেলর্স, তার সহকারী মানুষ ও নাবিকদের নিয়ে হি সেলড অ্যান্ড ফট অ্যান্ড ফেসড অল odds, তিনি যাত্রা করেছিলেন অ্যান্ড লড়াই করেছিলেন এবং সব ধরনের বাধার সম্মুখীন হয়েছিলেন। হি রিমাইন্ডস হিজ মেন, তিনি মনে করে দিচ্ছেন তার লোকেদের অফ দি ডে, সেই দিনগুলোর কথা, হোয়েন দে ফট দ্য ব্যাটল, তিনি যুদ্ধ করেছিলেন, ওয়ার দি গডস টুক সাইড, যেখানে দেবতারাও অংশগ্রহণ করেছিল, ট্রাইং টু রোজ হিজ মেন ফ্রম ইনার্সিয়া, নিষ্ক্রিয়তা থেকে তার মানুষদের বের করার জন্য, জাগিয়ে তোলার জন্য। ইউলিসেস তাদেরকে বলেন দ্যাট যে দো অ্যাডভান্স ইন এজ, যদিও তাদের বয়স হয়ে গেছে, দে আর স্টিল অফ দি নোবেল স্পিরিট, তারা এখনো সেই সক্রিয় মানুষ, হু ক্যান ভেঞ্চার আউট ফর এক্সপ্লোরেশন, যারা অভিযানে বেরিয়ে পড়তে পারে। এজ হ্যাজ মেড দেম উইক ইন বডি, বয়স তাদের শরীরের দিক থেকে দুর্বল করেছে, বাট নট ইন স্পিরিট, কিন্তু তাদের মানসিকতাকে দুর্বল করতে পারেনি, দৃঢ় বিশ্বাসকে দুর্বল করতে পারেনি। অ্যান্ড দে উড সেট সেল এগেইন, আবার তারা যাত্রা করবেন, ডিফাইং অল odds, সব বাধাকে জয় করে, টু এক্সপ্লোর দ্য আনচার্টেড ওয়ার্ল্ড, অনাবিষ্কৃত যেই প্রান্তগুলো এখন আবিষ্কৃত হয়নি তাদের অনুসন্ধানে। চলো, ইউলিসিস কবিতাটা নিয়ে এতক্ষণ পর্যন্ত আমরা যা আলোচনা করলাম, তার উপর দিয়ে আমরা কি কি প্রশ্নের উত্তর দিতে পারি দেখে নিই। প্রথম প্রশ্ন, ওয়েন ওয়াজ দ্য পোয়েম ইউলিসিস রিটেন অ্যান্ড বাই হুম, ইউলিসিস কবিতাটি কে লিখেছেন, কখন লিখেছিলেন এবং কে লিখেছিলেন? 1830 রবার্ট ব্রাউনিং, 1830 খ্রিস্টাব্দে রবার্ট ব্রাউনিং লিখেছিলেন, 1900 চার্লস ডিকেন্স, 1900 মানে বিংশ শতাব্দীতে চার্লস ডিকেন্স লিখেছিলেন, না 1833 লর্ড আলফ্রেড টেনিসন, 1833 খ্রিস্টাব্দে লর্ড আলফ্রেড টেনিসন লিখেছিলেন, না 1833 রেইনার মারিয়া রিলকে, মারিয়া রিলকে লিখেছিলেন 1833 খ্রিস্টাব্দে, কোনটা? 2 নম্বর প্রশ্ন, হুইচ এজ ডিড দ্য ইংলিশ পোয়েট টেনিসন বিলং টু, ইংরেজি কবি টেনিসন কোন সময়ের কবি? দ্য ভিক্টোরিয়ান এজ, ভিক্টোরিয়ান এজের কবি, যেটা ছিল 1837 খ্রিস্টাব্দ থেকে 1907 খ্রিস্টাব্দ পর্যন্ত। দি রোমান্টিক এজ, রোমান্টিক এজের কবি, যেটা ছিল 1800 খ্রিস্টাব্দ থেকে 1832 খ্রিস্টাব্দ পর্যন্ত। দি মডার্ন এজ, মডার্ন যুগের কবি, যেটা বিংশ শতাব্দীর শুরু থেকে 1960 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল। না রেস্টোরেশন এজ, যেটা 1660 থেকে 1689 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল। হুইচ জনরা অফ পোয়েম ইজ ইউলিসিস, ইউলিসিস কোন শ্রেণীর কবিতা? ড্রামাটিক মনোলগ, ড্রামাটিক মনোলগের soliloquy, soliloquy হচ্ছে আত্মকথন, নিজের সময় নিজে বলছি, কাউকে না, নিজেকেই বলছি। সনেট, একটি চতুষ্পদী কবিতা। এপিক ড্রামা, একটি ড্রামা কবিতার আকারে লেখা, যেটা এপিক মানে প্রচুর লম্বা, অনেক দীর্ঘ, কোনটা? 4 নম্বর, হুইচ ইজ দ্য সেটিং অফ ইউলিসিস, ইউলিসিসের সেটিং মানে পটভূমিটা কোনটা? হোয়াট, আটলান্টিস, আইল্যান্ড অফ ব্লেফুস্কু, গ্রিক আইল্যান্ড অফ ইথাকা, না ইলিশিয়ান, কোনটা? 5 নম্বর, অ্যাকর্ডিং টু দি মাইথোলজি ইউলিসিস ইজ দ্য কিং অফ ইথাকা, ইলিরিয়া, ট্রয়, ইলিশিয়ান, কোনটা? এবার উত্তরগুলো দেখে নাও এবং তোমাদের উত্তরের সাথে মিলিয়ে নাও। 6 নম্বর প্রশ্ন, ইন হুইচ ফর্ম ইজ ইউলিসিস রিটেন, ইউলিসিস কোন গঠনে লেখা কবিতা? ব্ল্যাঙ্ক অর ফ্রি ভার্স, ব্ল্যাঙ্ক ভার্সে লেখা আছে, ট্রিপলেট, 3টে লাইনের পংক্তি করে লেখা আছে, কাপলেট, কাপলেট হচ্ছে 2টো লাইন কবিতা, 2টো লাইন পর নিয়ে কবিতা আছে, 2টো লাইন মানে 2টো লাইনের স্ট্যাঞ্জা নিয়ে কবিতা আছে। রাইমড লাইন্স, অর্থাৎ ছন্দ মিলিয়ে লাইনগুলো লেখা আছে, কোনটা? 7 নম্বর, দ্য পোয়েমস টাইটেল ইউলিসিস রিফার্স টু দি রোমান নেম ফর দি গ্রিক হিরো, ইউলিসিস কবিতার টাইটেল যে ইউলিসিস, সেটা রোমান নেম, যে গ্রিক হিরোটার নেতা, গ্রিক বীরের আছে, সেটা হচ্ছে অ্যাকিলিস, ওডিসিউস, হেক্টর, অ্যাজাক্স, কোনটা? 8 নম্বর, হুইচ অ্যামং দি ফলোয়িং পোয়েটস পোর্ট্রেয়াল অফ ইউলিসিস হ্যাজ এ সিমিলারিটি উইথ দ্যাট অফ টেনিসনস ইউলিসিস, টেনিসন ইউলিসিসের সাথে আর কোন নিচে দেওয়া কোন কবির ইউলিসিসের মিল আছে? দান্তেজ ইনফার্নো, ইউরিপিডিস মিডিয়া, জেমস জয়েস ইউলিসিস, না হোমার্স ইলিয়াড, কোনটা? 9, হাউ মেনি লাইন্স আর দেয়ার ইন দ্য পোয়েম? 60,
65, 70, 72, মানে এই কবিতায় কতটি লাইন আছে? 10 নম্বর, হু ইজ দ্য স্পিকার, ন্যারেটর, সেন্ট্রাল ক্যারেক্টার অফ দি পোয়েম? এই কবিতার সেন্ট্রাল ক্যারেক্টারটা কে, প্রধান চরিত্রটা কে? টেলিমেকাস, পেনিলোপি, অ্যাকিলিস না ইউলিসেস, কোনটা? 11 নম্বর, ইউলিসেস ইজ এ লাভার অফ আনঅ্যাটেইনেবল নলেজ। ইউলিসেস হচ্ছেন একজন অর্জন করা যায় যে জ্ঞান তার, সেটা তিনি ভালোবাসেন। এ পার্সন হু লাভস অ্যাডভেঞ্চার, যে দুঃসাহসিক অভিযান পছন্দ করেন সেরকম একজন ব্যক্তি। অ্যান অ্যাসপিরেন্ট ফর দি আনঅ্যাটেইনেবল, যেটা অর্জন করা সম্ভব নয় সেই রকমের জিনিসের তিনি প্রত্যাশী। না অল অফ দিস, সবটি, কোনটা হবে? উত্তরগুলো দেখে নাও এবং তোমাদের উত্তরের সাথে মিলিয়ে নাও। 12 নম্বর প্রশ্ন, হুইচ অফ দি ফলোইং বেস্ট ক্যাপচার্স দি সেন্ট্রাল থিম অফ ইউলিসেস? মানে নিচের কোনটা ইউলিসেস কবিতাটির মূল ধারণাকে ভালোভাবে উপস্থাপন করে? দ্য কনফ্লিক্ট বিটুইন লাইফ অ্যান্ড ডেথ, জীবন ও মৃত্যুর মধ্যে দ্বন্দ্ব। দি ইনএভিলিটি অফ ডেথ, মৃত্যুর অবশ্যম্ভাবিতা, মানে মৃত্যু যে অবশ্যই হবে এটা। দি ইম্পর্টেন্স অফ ফ্যামিলি অ্যান্ড হোম, পরিবার এবং বাড়ির গুরুত্ব। দ্য ভ্যালু অফ এক্সপিরিয়েন্স অ্যান্ড এক্সপ্লোরেশন, অভিজ্ঞতা এবং অনুসন্ধানের মূল্য, কোনটা? 13, হাউ ডাজ দি পোয়েম রিফ্লেক্ট ভিক্টোরিয়ান আইডিয়ালস? এই কবিতাটা কিভাবে ভিক্টোরিয়ান আদর্শকে তুলে ধরছে? থ্রু দি গ্লোরিফিকেশন অফ ডোমেস্টিক লাইফ, পারিবারিক জীবনের মহত্ব বর্ণনা করে। থ্রু দি এমফাসিস অন কন্টিনিউয়াস স্ট্রাইভিং এন্ড এক্সপ্লোরেশন, ধারাবাহিক প্রচেষ্টা এবং অনুসন্ধানের উপর জোর দিয়ে। থ্রু দি কন্ডেমনেশন অফ ওয়ার, যুদ্ধের যুদ্ধের খারাপ দিকটা ব্যক্ত করে, কন্ডেম করে, অপবাদ করে বা নিন্দা করে। থ্রু দি রিজেকশন অফ অ্যাম্বিশন, উচ্চাকাঙ্ক্ষার প্রত্যাখ্যান করে, কোনটা? 14, হোয়াট ডাজ ইউলিসিস ইমপ্লাই অ্যাবাউট দি নেচার অফ হিউম্যান এক্সিস্টেন্স? মানুষের অস্তিত্ব সম্বন্ধে ইউলিসিস কি ব্যক্ত করছে? ইট ইজ এ স্ট্যাটিক অ্যান্ড আনচেঞ্জিং, এটা মানুষের অস্তিত্ব স্থায়ী এবং পরিবর্তনহীন, মানে সবসময় একই থাকছে। ইট ইজ এ কনস্ট্যান্ট পারসুইট অফ নিউ এক্সপিরিয়েন্স, এটা নতুন অভিজ্ঞতার ধারাবাহিক অন্বেষণ। ইট ইজ এ মিন্ট টু বি লিভড ইন আইসোলেশন, এটা বোঝাচ্ছে যে একাকী থাকতে হবে, মানে বিচ্ছিন্ন হয়ে থাকতে হবে, আইসোলেশনে থাকতে হবে। ইট শুড বি ফোকাসড অন ডোমেস্টিক রেসপন্সিবিলিটিস, পারিবারিক দায়িত্বের উপর গুরুত্ব দিতে হবে, কোনটা? উত্তরগুলো দেখে নাও এবং তোমাদের উত্তরের সাথে মিলিয়ে নাও। 15 নম্বর প্রশ্ন, হাউ ডাজ দ্য পোয়েম, কিভাবে কবিতা ইউলিসেস অ্যাড্রেস দ্য থিম অফ আইডেন্টিটি, পরিচয়ের বিষয়টাকে তুলে ধরছে? ইট সাজেস্ট দ্যাট, এটা বোঝায় যে আইডেন্টিটি ইজ টাইড, আইডেন্টিটি যুক্ত টু ওয়ান্স পাস্ট অ্যাকমপ্লিশমেন্ট, অতীত খ্যাতির সঙ্গে যুক্ত। ইট এক্সপ্লোরস দ্য টেনশন, এটা অনুসন্ধান করছে বা তুলে ধরছে দ্য টেনশন, দ্বন্দ্ব বিটুইন ইউলিসেস রোল অ্যাজ এ কিং, রাজা হিসাবে, এ ফাদার, একজন বাবা হিসাবে, অ্যান্ড অ্যাডভেঞ্চারার, একজন দুঃসাহসিক কার্যকারী হিসাবে, কোনটা? ইট ইমপ্লাইজ দ্যাট, এটা বোঝায় যে, ইঙ্গিত দিচ্ছে যে আইডেন্টিটি ইজ ফিক্সড, আইডেন্টিটি হচ্ছে স্থির, অ্যান্ড আনচেঞ্জেবল, অপরিবর্তনশীল। ইট শোজ, এটি দেখাচ্ছে ইউলিসেস স্ট্রাগল, ইউলিসেসের দ্বন্দ্ব, টু মেইনটেইন হিজ আইডেন্টিটি, তার অস্তিত্বটাকে বা পরিচয়টাকে বজায় রাখতে, ইন দি ফেস অফ এজিং, বয়সের সম্মুখীন হয়েও। 16, হাউ ডাজ দি পোয়েমস ইউজ অফ মাইথোলজিক্যাল রিফারেন্স, মানে পৌরাণিক উদ্ধৃতি তুলে ধরাটা কিভাবে এনহ্যান্স, বাড়াচ্ছে ইটস মিনিং, এই কবিতাটির অর্থ? ইট মেক্স দ্য পোয়েম মোর ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, এটা কবিতাটিকে বুঝতে বেশি কঠিন করে দিচ্ছে। ইট টাইজ ইউলিসেস পার্সোনাল জার্নি টু ইউনিভার্সাল থিমস অফ হিরোইজম অ্যান্ড এক্সপ্লোরেশন। ইট টাইজ, এটা যুক্ত করছে ইউলিসেস পার্সোনাল জার্নি, ইউলিসেসের ব্যক্তিগত যাত্রা, টু ইউনিভার্সাল থিমস, সার্বিক বিষয়বস্তুতে, অফ হিরোইজম, বীরত্ব, অ্যান্ড এক্সপ্লোরেশন, অনুসন্ধান, কোনটা? ইট ডিমিনিশেস দ্য ইম্পর্টেন্স অফ ইউলিসেস ইন্টারনাল স্ট্রাগল, ইউলিসেসের অন্তর্দ্বন্দ্বকে এটা ছোট করে দিচ্ছে, নিচু করে দিচ্ছে। ইট ডিস্ট্রাক্টস দ্য রিডার, সেটা রিডারকে পথভ্রষ্ট করছে ফ্রম দ্য পোয়েম সেন্ট্রাল মেসেজ, কবিতাটির কেন্দ্র বা মূল বার্তা থেকে। 17, হাউ ডাজ দি ইমেজারি, ইমেজারি মানে রূপক, হাউ ডাজ দি ইমেজারি অফ দি সি, সি এর মানে সমুদ্রটা কিভাবে কন্ট্রিবিউট টু দ্য পোয়েমস থিমস, কবিতাটির বিষয়ের গুরুত্ব আরোপ করছে, কিভাবে গুরুত্ব আরোপ করছে? ইট রিপ্রেজেন্টস, এটা উপস্থাপন করছে দ্য ডেঞ্জার্স, বিপদ, এন্ড আনসার্টেনিটিস অফ লাইফ, অস্থিরতা, অনিশ্চয়তা জীবনের। ইট সিম্বলাইজেস, এটা বোঝাচ্ছে দি কাম, শান্তি, অ্যান্ড পিস, কাম মানে শান্তি, পিস মানে শান্তি, তো শান্তি অফ ইউলিসেস, দ্যাট ইউলিসেস সিক্স, যেটা ইউলিসেস চাইছেন। ইট রিফ্লেক্টস, এটা প্রতিফলিত করছে দ্য আইসোলেশন, বিচ্ছেদ, দ্যাট ইউলিসেস ফিল, যেটা ইউলিসেস অনুভব করছেন।
ইট হাইলাইটস তুলে ধরছেন ইউলিসেস ডিজায়ার ইউলিসেসের ইচ্ছা বা বাসনা টু রিটার্ন হোম বাড়ি ফেরার। কোনটা? এবার উত্তরগুলো দেখে নাও এবং তোমাদের উত্তরের সাথে মিলিয়ে নাও। 18 নম্বর প্রশ্ন, হোয়াট এফেক্ট ডাজ দি ইউজ অফ এনজেম্পমেন্ট হ্যাভ ইন দ্য পোয়েম? এনজেম্পমেন্ট মানে একটা কবিতার একটা লাইনের কিছু অংশ বা একটা শব্দ পরের লাইনের সাথে যুক্ত, এটা। তাহলে এই এনজেম্পমেন্টটা এই কবিতার উপর কি প্রভাব ফেলছে? ইট ক্রিয়েটস এ সেন্স অফ কন্টিনিউটি অ্যান্ড ফরওয়ার্ড মোমেন্টাম, এটা বোঝাচ্ছে একটি ধারাবাহিকতা এবং সামনের গতি। ইট মেক্স দ্য পোম ফিল ডিসজয়েন্ট, এটা কবিতাকে মানে আলাদা আলাদা মনে হচ্ছে, অ্যান্ড ফ্র্যাগমেন্টেড, টুকরো টুকরো। ইট এমফাসাইজে, এটা জোর দিচ্ছে দ্য ইম্পর্টেন্স অফ ইচ ইন্ডিভিজুয়াল লাইন, প্রতিটা লাইনের গুরুত্ব বোঝাচ্ছে। ইট ডিস্টার্ব দি পোমস রিদম অ্যান্ড পেস, এটা কবিতার ছন্দ এবং গতিকে বাধা দিচ্ছে। কোনটা? 19 নম্বর, হাউ ডাজ দি স্ট্রাকচার অফ দি পোম কন্ট্রিবিউট টু ইটস মিনিং? এই কবিতার গঠনটা এর অর্থকে কিভাবে গুরুত্ব দিচ্ছে, মানে কিভাবে এই অর্থটাকে অর্থ বোঝাচ্ছে। দ্য ইউজ অফ কোয়াট্রেন এমফাসাইজেস দ্য রেগুলারিটি অফ ইউলিসেস লাইফ। কোয়াট্রেন মানে চারটি লাইনকে একসাথে বলে কোয়াট্রেন। তো কোয়াট্রেন ব্যবহার করাটা এই ইউলিসেসের জীবনের ধারাবাহিকতাটা বোঝাচ্ছে। দ্য ব্ল্যাঙ্ক ভার্স মিরর দি ফ্লো অফ ইউলিসেস থট অ্যান্ড স্পিচ। এই ব্ল্যাঙ্ক ভার্স মানে ছন্দহীন লাইনগুলো বোঝাচ্ছে ইউলিসেসের চিন্তা ও বক্তব্যের ধারাবাহিকতাটা বা প্রবাহটা। দ্য রাইমিং কাপলেট, ছন্দময় কাপলেট হচ্ছে দুটো লাইনকে একসাথে বলে। ছন্দময় লাইন দুটোগুলো, জোড়া লাইনগুলো ক্রিয়েট এ সেন্স অফ ফাইনালিটি অ্যান্ড ক্লোজার, মানে একটি শেষের একটা আভাস দিচ্ছে। দি ইররেগুলার মিটার, রেগুলার মিটার কোনো ছন্দ নেই, অনিয়মিত ছন্দ রিফ্লেক্ট প্রতিফলিত করছে দি ক্যাওস, বিশৃঙ্খলা ইন ইউলিসেস মাইন্ড, ইউলিসেসের মনের। 20 নম্বর, হোয়াট ইমোশন ডাজ ইউলিসেস এক্সপ্রেস? কোন আবেগ ইউলিসেস ব্যক্ত করছেন অ্যাবাউট হিজ ফিউচার, তার ভবিষ্যৎ সম্বন্ধে ইন দ্য পোয়েম এই কবিতায়? ইনডিফারেন্স, উদাসীনতার; হোপফুল ইয়ার্নিং, আশান্বিত বাসনার; ফিয়ার অফ দ্য আননোন, অজানার ভয়; রিসেন্টমেন্ট, ঘৃণা। কোনটা? 21, ইন হোয়াট ওয়ে ডাজ দ্য পোয়েম ইউলিসেস রিফ্লেক্ট রোমান্টিক আইডিয়ালস? তার রোমান্টিক আদর্শটাকে কিভাবে ইউলিসেস কবিতাটি ব্যাখ্যা করছে? ইট এম্পাসাইজেস, এটা জোর দিচ্ছে দি পাওয়ার অফ নেচার, প্রকৃতির ক্ষমতা, ওভার হিউম্যান এন্ডিভার, মানুষের প্রচেষ্টার উপর। ইট গ্লোরিফাইজ ইন্ডিভিজুয়ালিজম, এটা ব্যক্তিসত্তাকে গ্লোরিফাই করছে, মহৎ করছে। অ্যান্ড দ্য পার্সুইট অফ পার্সোনাল গোল, ব্যক্তিগত লক্ষ্যের অন্বেষণ বা পূরণকে গুরুত্ব দিচ্ছে। ইট অ্যাডভোকেটস, এটা সুপারিশ করছে ফর পলিটিক্যাল রিভলিউশন, রাজনৈতিক বিপ্লবের সুপারিশ করছে। ইট প্রমোটস, এটা তুলে ধরছে দ্য আইডিয়া অফ প্রি ডেস্টিনেশন, মানে প্রি ডেস্টিনেশন মানে নিয়তি, যেটা পূর্ব থেকে স্থায়িত, পূর্ব থেকে স্থির করা আছে। তো এই প্রি ডেস্টিনেশন মানে নিয়তিকে তুলে ধরছে বা কোনটা? উত্তরগুলো দেখে নাও এবং তোমাদের উত্তরের সাথে মিলিয়ে নাও। এখানে ইউলিসিস কবিতাটি দ্বিতীয় ভিডিও শেষ হলো। এর পরবর্তী ভিডিওগুলোতে আমরা স্ট্রেঞ্জার ভয়েস নিয়ে আলোচনা করব।